মৃন্ময়ের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিল রোজা। আকাশের দিকে তাকিয়ে হাত দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করতে করতে বলে উঠল, আমি তো উড়নচণ্ডী। আমার এসব বদ্ধ খাঁচার আবদ্ধ হওয়া ভালো লাগে না নায়ক সাহেব। আমি সিনেমায় মনোযোগী হতে পারি না, তাই কখনো হাঁ করে তাকিয়ে থাকাটাও হয়ে ওঠেনি। তবে বান্ধবীদের হাঁ হয়ে থাকা মুখটা চোখে পড়েছে বহুবার। কথাটা বলে ঘাড় ঘুরিয়ে মৃন্ময়ের দিকে তাকালো রোজা। ওঠোটের কোণায় মিষ্টি হাসি, চোখের কাজলটা বৃষ্টিতে ভিজে হয়ে উঠেছে বৃষ্টি রাঙা। এই হালকা ল্যাপটানো কাজলে ঢাকা স্নিগ্ধতাময় চোখ দুটোতেই তো মৃন্ময় হারাতে পারে যুগের পর যোগ। রোজা আবারও হাতের চুলে বৃষ্টির পানি জমাতে ব্যস্ত হয়ে পড়ল। মৃন্ময়ও তার ভাঙা মনের এক রাশ আক্ষেপকে সুতোয় গাঁথতে ব্যস্ত হয়ে পড়ল। আজ নিজেকে খুবই তুচ্ছ লাগছে তার। এই অনুভূতিটা শুধুমাত্র রোজার সামনেই প্রকটভাবে উপলব্ধি করে সে। কিন্তু কেন? এই উত্তরটা তো জানা নেই তার। মানুষের জীবনটা আসলে কেন দ্বারা পরিপূর্ণ এক রংমহল, যেখানে কেনর এই ঘরটা পূর্ণ হলেও উত্তরের ঘরটা একেবারেই শূন্য। হঠাৎ রিকশাটা থেমে যাওয়ায় ভাবনার সুতো ছিঁড়ে পাশ ফিরে তাকালো মৃন্ময়। ততক্ষণে নেমে গিয়েছে রোজা। হাতে শাড়ির কুচিগুলো উঁচু করে ধরে অন্য হাতে পায়ের জুতো আঁকড়ে নিয়ে দাঁড়িয়ে আছে সে। মৃন্ময় ভাড়া মিটিয়ে রোজার কাছে হাসতেই ছুটে গিয়ে মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ল রোজা। হাত দুটো মেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে সে। যেন এই বৃষ্টিতেই কত প্রশান্তি, এই বৃষ্টিতেই কত সুখ। ওর লম্বা চুলগুলো হাঁটুর নিচে ঝুলে চলেছে ক্রমাগত। গালের ওই টোলটাতেও জমে আছে এক বিন্দু জল। ভাঁজ করা ভেজা আঁচলের ফাঁক গেলে বেরিয়ে এসেছে পেটের কিছু অংশ। মৃন্ময়ের চোখটা আটকে গেল মুহূর্তেই। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকেই নজর ফিরিয়ে নিল দ্রুত। মৃন্ময় আশেপাশে তাকাচ্ছে। নদীর পানিতে বৃষ্টির ফোঁটাগুলো যেন অন্য এক সৌন্দর্যের নাম। ঝুম বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ এই ঘাসগুলোকে কি ভীষণ জীবন্ত লাগছে আজ। চারপাশে চোখ ঘুরিয়ে নিয়ে আবার রোজার দিকে ফিরে তাকালো মৃন্ময়। নীল আঁচল আর লম্বা চুলগুলো ছড়িয়ে দিয়ে ভেজা ঘাসে শুয়ে আছে রোজা। মৃন্ময় তাকাতেই মিষ্টি হেসে চোখের ইশারায় পাশে শুতে বলল সে। মৃন্ময় কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকেই রোজার পাশে গিয়ে শুয়ে পড়ল। এই 28 বছরের জীবনে এই প্রথম তার ঘাসের উপর শোয়া। এই প্রথম বৃষ্টির শব্দগুলোকে কান পেতে উপলব্ধি করা। নদীর পাড়ের লম্বা ঘাসের উপর শুয়ে ঘাড়ে হাজারো সুরসুরিকে সঙ্গে করে উন্মুক্ত আকাশের নিচে এভাবে বৃষ্টিবিলাসের কথা ভাবতেই পারেনি মৃন্ময়। নদীর বৃষ্টির শব্দ কি উচ্ছল। মৃন্ময়ের কাছে মনে হচ্ছে ঘাসের রাজ্যে হারিয়ে গিয়ে বৃষ্টির রাজ্যে ভাসছে সে। রোজা কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকেই বলে উঠল, আপনার এই বন্দি জীবন ভালো লাগে নায়ক সাহেব? যে জীবনে মন খুলে হাসতে গেলেও ভাবতে হয়, সেই জীবনটা কি আলু সিঙাড়ার থেকে কম কিছু? বাইরে থেকে মনে হয় সব কিছু কতই না জাঁকজমক, কিন্তু ভেতর থেকে সব কিছুই শৃঙ্খলায় আবদ্ধ। একগুচ্ছ নিরামিষ আলু ছাড়া কিছুই নয়। মৃন্ময় হাসল। বৃষ্টি ভেজা সাদা মুখের হাসিটা কতই না মন কাড়া। মৃন্ময় একটা হাত মাথার নিচে দিয়ে আরাম করে শুয়ে রোজার দিকে তাকালো। হাসি মুখেই বলে উঠল, আজকে নেকড়ার জ্বর বাঁধাবে মিস রোজা। প্রায় 15-16 বছর পর বৃষ্টিতে ভিজছি আমি। যখন বাবা মা বেঁচে ছিলেন তখন মা কিছুতেই বৃষ্টিতে ভিজতে দিতেন না। বলতেন, বাবু এ সময় বৃষ্টিতে ভিজতে নেই, এখন ভিজলে জ্বর হবে। তবু বাবা আর আমি চুপি চুপি বৃষ্টিতে নেমে যেতাম। বাবা গলা খুলে গান করতেন আর আমি সারা বাগান লাফিয়ে বেড়াতাম। কিন্তু সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে গিয়েছে। নিজের খেয়াল নিজেই রাখতে হয়েছে। এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার সাথে যুদ্ধ করতে করতে হারিয়ে গেছে এতগুলো বছর। এখন আমি অভ্যস্ত। জন্ম থেকে যে পাখি খাঁচাই থাকে, সে পাখি উঠতে জানে না মিস রোজা। আমি হলাম সেই খাঁচার পাখি, যে পাখি আপনার মতো মুক্ত আকাশে উঠতে জানে না। হাওয়ায় ভাষার ক্ষমতাও তার নেই। রোজা দীর্ঘশ্বাস ফেলল।
ঘাড় ঘুরিয়ে আবারও আকাশের দিকে ফিরিয়ে তাকালো সে। কিছুক্ষণ পরে হুট করে উঠে বসে বলে উঠল, চলুন এবার বাড়ি ফেরার পালা, নয়তো সত্যি আপনার জ্বর হয়ে যাবে। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে আপনার, এখনই জ্বর ওঠেনি তো আবার? কথাটা বলেই ঝুঁকে গিয়ে মিনময়ের কপালে হাত রাখল রোজা। চুলগুলো এসে পড়ল মিনময়ের মুখে। মাটির খাঁটি গন্ধের সাথে রোজার চুলের এই সুবাস মিলে তৈরি হলো অন্যরকম এক নেশা। রোজার জ্বর চেক করে উঠে যাওয়ার প্রস্তুতি নিতেই নিজের অজান্তেই এক টানে তাকে বুকের কাছে এনে ফেলল মৃন্ময়। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রোজা। মৃন্ময়ের চোখে মুগ্ধতা, অদ্ভুত এক নেশা। সেই নেশা মাখা চোখ নিয়ে ডান হাতটা বাড়িয়ে রোজার চুলে হাত ডোবানোর আগেই যেন চমকে উঠল সে। নিজের ভুলটা বুঝতে পেরে রোজাকে ছড়িয়ে দিয়ে হুট করে উঠে দাঁড়ালো সে। এক ঝাঁক অস্বস্তি নিয়ে ছোট্ট করে বলে উঠল, সরি সরি মিস রোজা, আমি ঠিক বুঝতে পারিনি। কথাটা বলেই রাস্তার দিকে হাঁটা দিল মৃন্ময়। নিজের চুলগুলো টেনে একদম ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। এমন একটা পরিস্থিতিতে কীভাবে ক্রিয়েট করলো সে, কীভাবে? আর একটু হলেই তো, ছি, আর ভাবতেই পারছে না মৃন্ময়। রোজা নিশ্চয়ই খুব বাজে ছেলে ভাবছে তাকে। রোজা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মৃন্ময়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে চলল মৃন্ময়ের পিছু পিছু। তার মাথাতেও ঘুরছে হাজারো প্রশ্ন, হাজারো কথা। কাল রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল আরু। দারুণ একটা ঘুম হয়েছিল কাল, যাকে বলে নির্ভেজাল ঘুম। এখন প্রায় 12টা বাজে, বলতে গেলে ভর দুপুর। এই ভর দুপুরেও এমন মরার মতো ঘুমাচ্ছিল ভেবে বেশ অবাকই হলো আরু। তার ঘুমানোর শেষ লিমিট হচ্ছে সকাল 8:30। এরপর শিকল দিয়ে বেঁধে রাখলেও বিছানায় আটকে রাখা যায় না তাকে। তার ধারণা 8:30টার পর বিছানায় শুয়ে থাকলে অটোমেটিক্যালি তার শরীরে এক ধরনের সুরসুর শুরু হয়ে যায়। এই সুরসুরি থেকেই ঘড়িতে 8:30 বেজেছে কিনা তা চট করে বুঝে যায় আরু। যদিও তারা এই ব্যাপারটির কেউ বিশ্বাস করে না। সদবাই প্রথমে সন্দেহ চোখে তাকায়, তারপর এক ঝাঁক অবিশ্বাস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে ভাইয়া আর বাবার উত্তেজিত কণ্ঠে বিছানা ছাড়লো আরু। তবে কি ভাইয়া অফিসে যায়নি? চুলগুলো খোপা করতে করতে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো সে। সবার দৃষ্টি টিভির স্ক্রিনে। আরও কিছুটা অবাক হলো। ভ্রুকুচকে টিভির দিকে তাকালো। কোনো একটা বস্তি উচ্ছেদ করা হচ্ছে, তারই লাইভ ভিডিও চলছে টিভিতে। মানুষের আহাজারি আর কান্নায় মনটা যেন ভারী হয়ে আছে সবার। আরও ধীর পায়ে বাবার পাশে সোফার হাতলে গিয়ে বসলো। টিভি স্ক্রিনে নিচে এদিকে বড় বড় করে লেখা একটা হেল্পলাইন আসছে বারবার। বস্তিবাসীদের বাঁচাতে একজন তরুণ পুলিশ অফিসারের মৃত্যু। 3 বছরের শিশু সন্তান নিয়ে বিচারের দাবি জানিয়েছেন তার স্ত্রী। কিছুক্ষণ লাইভ দেখানোর পর টিভির পর্দায় ভেসে উঠল মাঝবয়সী একজন লোকের মুখ। মাথায় কাঁচা পাকা চুল, শ্যামলা মুখে বুদ্ধিদীপ্ত দুটো চোখ। আরুর কাছে মনে হচ্ছিল লোকটির সাথে কারো চেহারার ভীষণ মিল আছে, ভীষণ রকম মিল, কিন্তু কার সাথে সেটা ঠিক মনে করতে পারছে না। লোকটি নিউজ স্টুডিওতে ভারী একটা টেবিলের ওপাশে বসে আছেন চুপচাপ। তার পাশেই বসে আছেন একজন কোটটাই পরা তরুণ সাংবাদিক। সাংবাদিকটার মুখ হাসি হাসি, যেন মাত্রই কোনো মারাত্মক ধরনের খুশির খবর শুনেছেন তিনি। সাংবাদিকটি হাসি হাসি মুখেই বলে উঠলেন, দর্শকবিন্দু, আজকে আমাদের সাথে আছেন দেশের একজন দুঃসাহসী জার্নালিস্ট রাদিব আহমেদ। বস্তিবাসীদের এমন পরিণতি এবং সরকারের এই বিষয়ে উদাসীনতা সম্পর্কে ওনার মতামতটা কি, সেটাই আমাদের জানার বিষয়। তোর স্যার, ব্যক্তিগত এই বিষয়টা আপনি কীভাবে দেখেছেন? লোকটির কথায় রাদিব আহমেদ সোজা হয়ে বসলেন, গম্ভীর মুখে বলে উঠলেন, দেখুন, মানুষ ব্যক্তিভেদে আলাদা। আমি ব্যক্তিগতভাবে বিষয়টা কিভাবে দেখছি তার থেকে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কথা বলাটা বেশি জরুরি। আমাদের দেশটা গণতান্ত্রিক। গণতন্ত্র মানেই হলো জনগণের শাসন। জনগণ তাদের জীবনটা কিভাবে দেখতে চাইছে সেই ডিসিশনটা নেওয়ার ক্ষমতাটা গণতন্ত্রে জনগণকে দেওয়া হয়েছে। আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছেন,
ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কিন্তু হাস্যকরভাবে ব্যাপারটাকে সম্পূর্ণই পাল্টে দিয়েছে আমাদের সিস্টেম। এখন আর ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল নয়, এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য গ্যাংস্টার্স। সরকার এখন জনগণকে জবাবদিহি নয়, গ্যাংস্টারদের জবাবদিহি করতে বেশি ব্যস্ত। রাফিন চৌধুরীর মতো গ্যাংস্টারদের খুশি রাখতে সরকার জনগণের দুঃখ কষ্টেরও তোয়াক্কা করছে না। এই যে বস্তিতে হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছে, এরা যাবেটা কোথায়? এটা না সরকার ভাবছে না গ্যাংস্টাররা। তারা শুধু জায়গাটা খালি করতে পারলেই বাঁচে, যদিও সম্পূর্ণ ইল্লিগেল, তবুও তারা কিন্তু সরকারি সাপোর্ট পাচ্ছে। অথচ ফারাবি, রিয়াদের মতো পুলিশ অফিসাররা এসব অন্যায় ঠেকার দিকে রাতের আধারে নৃশংসভাবে খুন হচ্ছে। এই দায়টা আসলে কার? শুধু সরকারের নাকি জনগণের? যারা দেশকে বাঁচাতে এগিয়ে আসছে তাদেরকেই যখন আমরা বাঁচাতে পারছি না, সঠিক সম্মান ন্যায্য বিচারটা দিতে পারছি না, সেখানে আমাদের নেক্সট জেনারেশনের কাছ থেকে ভালো কিছু আশা করি কিভাবে? ফারাবি, রিয়াদের বাচ্চা ছেলেটাকে আমি দেখেছি, সে এখনো বাবা খেলনা নিয়ে বাড়ি ফিরবে সে অপেক্ষা করছে। সেই বাচ্চাটার কি হবে কেউ কি ভেবে দেখেছে? জন্মানোর 3 বছরের মাথায় সে বুঝে গেল এই দেশ স্বার্থপর। এটুকু দেখে উঠে দাঁড়ালো আরু। চুপচাপ রুমে গিয়ে দরজা লাগালো সে। রাদিমের মুখে রাফিন চৌধুরীর নামটা শুনি বুকটা কেঁপে উঠেছিল তার। বস্তির এতগুলো মানুষকে এভাবে নিদারুণ যন্ত্রণা দিতে পারছে রাফিন। আর ওই ছোট বাচ্চাটা, সিনেমার ভিলেন নামক হিরোরা তো এমন হয় না। তারা তো খারাপ লোক ছাড়া কারো কোনো ক্ষতি করে না। তাহলে কি রাফিন হিরো নয়? সে কি সত্যিই ভয়ানক ভিলেন? আর ওকে ভুল ছিল তবে? এত বড় ভুল? রাফিনকে তো এর জবাব দিতেই হবে। সত্যিই কি এমনটা করছে সে, নাকি মিডিয়ার বানানো তথ্য সব? কথাটা ভেবে জামাটা ছেড়ে কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল আরু। রাফিনকে কোথায় পাবে জানা নেই তার, কিন্তু উত্তর যে তার চাই। রাস্তায় দাঁড়িয়ে কোথায় যাওয়া যায় তাই ভাবছে আরু। হঠাৎ কি মনে করে একটা রিক্সা ডাকলো সে। রিক্সাওয়ালা গন্তব্য জিজ্ঞেস করতেই বলে উঠল, শহরের থেকে একটু বাইরে একটা বস্তি উচ্ছেদ চলছে, ওখানে যাবেন? ওখানে তো গন্ডগোল চলে আপা, রিক্স আছে। থাকুক রিক্স, আপনি না হয় কিছুটা দূরেই নামিয়ে দিবেন আমায়, ডাবল ভাড়া দিব, চলো না প্লিজ। রিক্সাওয়ালা রাজি হলো। আরুকে নিয়ে ছুটে চলল এক ভয়ানক গন্তব্যে। এই গন্তব্যটা যে তার জীবনে কত বড় পরিবর্তন আনতে চলেছে, মনটাকে কতগুলো টুকরোতে ভাগ করতে চলেছে, আদেও জানা নেই আরুর। নিয়তি তাকে কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে কে জানে। বিকেল 3টা বাজে। একটু আগেই মিনময়ের বাড়িতে ঢুকেছে রোজা। আর সে ঈদের জন্য হাফ ডে ছুটি নিয়েছিল, যার সবটা মিনময়ের সাথে কাটাতে হয়েছে তাকে। বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে রোজা থেকে এলিনা হয়েই কাজে ফিরেছে সে। তীর্থ জানিয়েছে মিনময় আজ বাড়িতেই আছে, এখনও বের হতে দেখা যায়নি তাকে। এলিনা বাড়িতে ঢুকতেই সোহেল মিনময়ের জন্য 1 কাপ কফি পাঠাতে বলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল কফিটা যেন কোনো কাজের লোক নয়, সে নিজে নিয়ে যায়। রোজা বুঝতে পারছে না এমন একটা রিকোয়েস্টের কারণ কি। মিনময় কি তাকে সন্দেহ করছে? তাকে কি কাজ থেকে ভালো করে পরীক্ষা করার জন্যই এই বাহানা? কথাগুলো ভাবতে ভাবতে নিজের নার্ভাসনেসকে দূরে সরিয়ে মিনময়ের ঘরের দিকে হাঁটা দিল রোজা। দরজার কাছাকাছি আসতেই মিনময়ের কণ্ঠ কানে এলো। সাথে সাথেই কান খাড়া করলো রোজা। টেবিলে 10 লক্ষ টাকার একটা চেক আসছে সোহেল, টেক ইট। এই টাকা দিয়ে বস্তির মানুষগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এতে না হলে আমাকে জানিও। সোহেল অবাক হয়ে তাকিয়ে আছে। মিনময়ের সব দয়াময় কাণ্ড দেখে চরম বিরক্ত লাগে তার। যেখানে সরকারি মাথা ঘামাচ্ছে না, সেখানে যেচে এতগুলো টাকা খরচ করার হাতেও কোনো মানে আছে কি? আজব। নিজের বিরক্তি ভাবটা কোনো রকম দমন করেই বলে উঠল সোহেল, স্যার বলছে কি দরকার? সরকার যেখানে চোখ দিচ্ছে না সেখানে এতগুলো টাকা খরচ করানোর কি দরকার? মানে কিছুই না সোহেল, আবার অনেক কিছু। সরকার নজর দিচ্ছে না, তাই আমাদের নজর দিতে হবে। হয়তো দরিদ্র মানুষগুলো তো এভাবে চোখের সামনে মরে যেতে পারে না। আমার যখন আছে তখন আমি দিতে সমস্যা নেই। সোহেল এবার মাথা নিচু করে দাঁড়ালো। মিনময়ের প্রতি মারাত্মক রাগ লাগছে তার।
তবুও শান্ত স্বরে বলে উঠল, স্যার, উচ্ছেদের কাজটা রাফেন চৌধুরীর লোকেরাও করেছে। ওদের সাথে জড়িয়ে আপনি বিপদ বাড়াতে পারেন। ওদের সাথে জড়ালে আপনার বিপদ বাড়তে পারে। মৃন্ময় এবার ভ্রু কুঁচকে তাকালো। সোহেলের গালে ঠাস করে একটা চড় লাগাতে ইচ্ছে করছে তার। নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে মাথা ঠান্ডা রেখেই বলে উঠল সে, রাফিন চৌধুরীকে আমি ভয় পাই না সোহেল। তোমাকে যা করতে বলেছি তাই করো, আমারটা নয় আমি বুঝে নিব। আর শোনো, আমি স্টুডিওতে যাচ্ছি। আধা ঘন্টার মধ্যে মইনুল রহমানের বাড়ি থেকে স্ক্রিপ্টটা যেন পেয়ে যাই আমি। গট ইট। কথাটা বলেই বেরিয়ে গেল মৃন্ময়। দরজার বাইরে রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। হাতের কফির দিকে চোখ রেখে বলে উঠল সে, কফি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকলে তা নিশ্চয়ই আমার পছন্দ পৌঁছাবে না মিস এলিনা। নিজের কাজটা সিরিয়াসলি করাটাই বেশি পছন্দ করি আমি। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি মৃন্ময়। মৃন্ময়ের পিছন পিছন মুখ কালো করে বেরিয়ে গেছে সোহেলও। রোজা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই কফির কাপটা ফ্লাওয়ার ভাসের পাশে রাখলো। ঘড়িটা একবার দেখে নিয়েই দোতলার 3 নম্বর রুমটার দিকে এগিয়ে গেল। তালাটা ঝটপট খুলে ভিতরে ঢুকে গেল সে। ঘড়িতে 3:20 বাজে। তার মানে তার হাতে আছে মাত্র 1 ঘন্টা 40 মিনিট। এর মাঝেই যা করার করতে হবে। দরজাটার ভিতর থেকে চাপিয়ে দিয়ে পিছন ফিরে তাকাতেই দেয়ালে বড় ফ্রেমের একটা ফ্যামিলি ফটো চোখে পড়ল তার। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে ফটোটির দিকে তাকিয়ে আছে। বাগানের কোনো একটা কোণে মিস্টার আরিয়ার কোলে হাসি মুখে বসে আছে একটি বাচ্চা ছেলে। ছেলেটির হাতে একটা পাকা আম। ছেলেটি নিশ্চয় মৃন্ময়। মিস্টার আরিয়ার মুখটা হাসি হাসি আর দৃষ্টি কোলে বসে থাকা বাচ্চা ছেলেটির দিকে। পিছন থেকে মিস্টার আরিয়ার গলা জড়িয়ে ধরে মিষ্টি হেসে বাচ্চাটির দিকে তাকিয়ে আছেন অসম্ভব রূপবতী একজন মহিলা। রোজা মুহূর্তেই বুঝতে পারল মহিলাটি মৃন্ময়ের মা। রোজা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনমনেই বলে উঠল, হোয়াট আ সুইট ফ্যামিলি। রোজা ধীর পায়ে ছবিটির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকেই এদিক ওদিক তাকাতে লাগলো সে। বিছানা, আলমারি, টেবিল সহ ঘরের সব আসবাবপত্রই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, কিন্তু কোনো ক্লু পেল না বললেই চলে। আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল রোজা। কয়েকবার জোরে শ্বাস টেনে নিয়ে ঘড়ির দিকে তাকালো। 4:20। তার মানে রোজার হাতে আছে মাত্র 40 মিনিট। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে আরও একবার ঘড়ির দিকে নিয়ে উঠে দাঁড়ালো। এটা মিস্টার আরিয়ার শোবার রুম ছিল, অর্থাৎ বেডরুম। এখানে যেহেতু কিছু পাওয়া যায়নি, তাহলে কোথায় পাওয়া যেতে পারে ক্লু? এবারে থেকে কোনো লাইব্রেরি আছে বা কোনো স্টাডি রুম, যেখানে বসে দিনের অধিকাংশ সময় কাটাতো আরিয়া। রোজা রুম থেকে বেরিয়ে এসে খুব সাবধানে তালা লাগালো। তারপর এগিয়ে গেল পরের রুমটির দিকে। দরজাটা খুলেই ভিতরে উকি দিতেই বুঝতে পারলো এটাও একটা বেডরুম। অনেক দিন খোলা হয় না বলে অধিকাংশ আসবাবপত্রই ময়লা স্তূপ। রোজা এটা সেটা নেড়ে বুঝলো এখানে কোনো ক্লু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও এদিক সেদিক খোঁজাখুঁজি করে যখন ক্লান্ত হয়ে দাঁড়ালো, তখনই কানেই লাগালো ব্লুটুথ থেকে ভেসে এলো তীর্থের কণ্ঠ। টাইম ইজ ওভার রোজা, ব্যাক টু ইউর ক্যারেক্টার ফার্স্ট। রোজা তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে এলো। দরজায় তালা ঝুলিয়ে নিচে নেমে এলো। সার্ভেন্টের কারোরই অনুমতি ছাড়া উপরে ওঠার পারমিশন নেই। রোজা নিচে নেমে জামা কাপড়গুলো একটু ভালো করে ছেড়ে নিয়ে টেবিল থেকে একটা গ্লাস তুলে নিল হাতে। পুরোটা পানি এক নিমেষেই শেষ করে দিল। গ্লাসটা টেবিলে রেখে তীর্থকে মেসেজ করে জানালো কিছুই পায়নি সে। মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো তীর্থ। কে জানে কবে কিছু একটা হাতে আসবে তাদের, যা তাদের বলে দেবে এরপর কি করতে হবে তাদের। সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে আরু। দূর থেকেই হাজারো মানুষের আহাজারি কানে আসছে তার। আরও জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বস্তির দিকে এগিয়ে গেল। কিছুটা এগোতেই একটা বাচ্চাকে চোখে পড়ল তার। বয়স বড় জোর দিয়ে কি 2 বছর। মায়ের পাশে বসে কাঁদছে। বাচ্চাটির মা কপালে আঁচল চেপে বসে আছেন। এক চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। আরও কিছুটা এগিয়ে গিয়ে একটু নিচু হয়ে বাচ্চাটার মাথায় হাত রাখল। পিচ্ছিটা এক রাজ্য বিস্ময় নিয়ে কান্নামাখা বড় বড় চোখ তুলে আহারুর দিকে তাকালো।
কিছুক্ষণের জন্য কান্না থামিয়ে আরুকে ভালো করে পর্যবেক্ষণ করে মায়ের আঁচল টেনে ধরে আরুর দিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলে উঠল, আম্মা ব্যথা পাচ্ছে। আরু বাচ্চাটির কথা বুঝলো না, তবে তার মাকে নিয়ে কিছু একটা বলছে তা ঠিক বুঝতে পারলো আরু। চোখ সরিয়ে পাশে বসে থাকা মহিলার দিকে খেয়াল করতেই মহিলাটির রক্ত ভেজা আঁচলটি চোখে পড়ল তার। আরু খানিকটা চমকে উঠল। একটা ঢোক গিলে নিয়ে মহিলাটাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে আপনার, এত রক্ত কেন? মহিলাটি কেঁদে উঠল এবার। রক্তে ভেজা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে দুর্বল গলায় বলে উঠল, সামনের মাসে আমার স্বামী মরিয়া গেছে বোন। এই ঘরটা খালি আছিল আমাগো, তা এরা লইয়া গেল। ঘরের মধ্যে ওনার একখানা ছবি আছিল আপা, ওরা হেডা নিতে দেয় না। ছবিটা আনতে গেছি কইয়া লাঠি দেয়া মাথার বাড়ি লাগিয়াছে আপা। ওইটা ওনার শেষ চিহ্ন আছিল আপা, সে ওরা নিতে দিল না। সব কয়ডা একটা কুত্তা, এঘরে কখনো ভালো হবে না। মায়ের দোয়া আল্লাহ ফেলাই না আপা, আল্লাহ ফেলাই না। আমার দুধের বাচ্চা ডারে লইয়া এখন কই যাবো আমি? আরও কিছুই বলতে পারল না, শুধু স্তব্ধ হয়ে শুনে গেল সবটা। একবার বিচ্ছিটির দিকে তাকালো সে। কি নিষ্পাপ মুখ, কি নির্মল হাসি। এই হাসিগুলো ফুটপাতে পড়ে থাকতে থাকতে একদিন হয়ে উঠবে নরক পিশাচ, নয়তো কোনো চোর বাটপার। তাদের এই অবনতির জন্য কি এই পৃথিবীটাই দায়ী নয়? আরও আবারও মহিলাটার দিকে ফিরে তাকালো। কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে বুঝতে পারল সামনে বসে থাকা মানুষটিকে মহিলা বলা যায় না, একটা কিশোরী মেয়ে। দারিদ্রতা, পরিশ্রম আর পরিবেশের চাপে তাকে দেখাচ্ছে রংহীন বেরং মধ্যবয়স্ক এক মহিলা। আরও ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলল, আপনার বয়স কত? 18 আইব আপা। আপা কোনো কাম দিতে পারবেন আমারে? আমি রাঁধুনের কাম জানি, ঘর মোছা কামগুলাও করতে পারুম আমি। দেবেন একটা কাম? আরও মাথা নাড়ালো, যার অর্থ সে দেবে না। আর কি করি বা দেবে? তার কাছে কি কোনো কাজ আছে আদেও? নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আরও, ভাইয়ের বেতনে সংসার চলে। ভাবি সারাদিনের খাটাখাটুনিতে বাড়িতে আর কাজের মেয়ের প্রয়োজন পড়ে না। আরও উঠে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেলে আরও কিছুটা সামনে এগিয়ে গেল সে। চারিদিকে কত বিভৎস কাহিনী, নারী পুরুষের হাহাকার, বাচ্চাদের কান্না, কারো মাথা ফেটে রক্ত ঝরছে, তো কারো হাত কেটে আছে বিশ্রীভাবে। একটা বাচ্চার দিকে তাকিয়ে কেঁপে উঠল আরু। বাচ্চাটার বাম চোখে ঠিক উপর থেকে রক্ত ঝরছে। ঘর বাড়ির বাস নাকি জানি ছিটকে এসে লেগেছিল চোখের কোণায়। বাচ্চাটার মা পাগলের মতো শাড়ির আঁচল দিয়ে চোখ চেপে ধরে চেঁচিয়ে চলেছে। কি অসহায় এই মানুষগুলো, কতটা অসহায়! আরুর বুক ফেটে কান্না পাচ্ছে। মানুষের নিষ্ঠুরতা দেখে চিৎকার করতে ইচ্ছে করছে তার, কিন্তু সে তো নিরুপায়। অবশেষে আসিফ নামের ছেলেটিকে চোখে পড়ল আরুর। দৌড়ে গিয়ে পিছন থেকে ডেকে উঠল সে, এক্সকিউজ মি, আসিফ ভাইয়া। আসিফ ফিরে তাকালো। আরুকে দেখে অনেকটাই থতপত খেয়ে গেছে। রাফিনকে আরুর হাত ধরে হাঁটতে দেখেছে সে, মেলায় ঘুরে বেড়াতে দেখেছে। সে রাফিন আর আরুর সম্পর্কের গভীরতা কতটুকু হতে পারে তা আন্দাজ করার চেষ্টা করছে। রাফিনের সাথে আরুর সম্পর্কের গভীরতার উপর নির্ভর করছে আরুর প্রতি আসিফের ব্যবহার। আসিফ মুখ কাচমাচু করে দাঁড়িয়ে রইল। আরু হাঁপাতে হাঁপতে বলে উঠল, আপনার বস কোথায়? আমার ওনার সাথে কথা আছে আর্জেন্ট। আসিফ এবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কি বলবে বুঝতে পারছে না। রাফিনের কাছে নিয়ে যাবে কি না সে সিদ্ধান্তটাও নিতে পারছে না। আর আবারও তাড়া দিয়ে ওঠায় আসিফ একটা ছেলেকে ডাকলো। তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আরুর দিকে তাকিয়ে বলে উঠল, চলুন ম্যাডাম। রাফিন সুইমিং পুলের পাশে কিছু ফরেন ডিলারদের সাথে কথা বলছিল। হঠাৎ পাশ থেকে কানের কাছে ফিসফিস করে বলে উঠল কেউ, ভাই আপনার সাথে একজন দেখা করতে আসছে। রাফিন ভ্রু কুচকালো। বিরক্ত হয়ে পাশে তাকিয়ে আসিফকে দেখে আরো বিরক্ত হলো সে। একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, তুই এখানে কি করছিস? তোর না বস্তির ওখানে থাকার কথা। জি ভাই,
আসলে ম্যাডাম আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আরিক। ম্যাডাম? কোন ম্যাডাম? ভাই কালকের মায়াটা মেলায় যাওয়ার জন্য একটা পোলারে মালেন ওই ভাইয়া। আবারও ভুরু কুচকালো রাফিন। রাফিন এবার অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলে উঠল, ওই মেয়ে এখানে কি করে? আপনার সাথে দেখা করতে চাই ভাই। ওকে চলে যেতে বল আসিফ, আমি যার তার সাথে কথা বলি না। তাছাড়া এখন আমি মিটিং করছি। কথাটা বলে ঘুরে বসতেই পিছন থেকে আরুর কণ্ঠ কানে এলো, মিস্টার গ্যাংস্টার। রাফিন সেদিকে পাত্তা না দিয়ে ফরেনার ডিলারদের সাথে কথা বলতে লাগলো। আরু এবার সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে একদম রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ওই বস্তিটা আপনি উচ্ছেদ করছেন মিস্টার ভিলেন। রাফিন এবার উঠে দাঁড়ালো। ফরেন গেস্টদের চোখের ইশারায় অন্য কথা বসতে বলে আরুর দিকে ফিরে তাকালো সে। হ্যাঁ আমিই করেছি। তো মানে শুধু শুধু এই কাজটা কেন করছেন আপনি? জানেন ওখানে কত গরিব মানুষ থাকে? আপনার গুন্ডাগুলো ওদের অনেককেই মেরেছে। আই ডোন্ট কেয়ার, গেট লস্ট। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা? ওরা কি নৃশংসভাবে অত্যাচার করছে ওদের। আপনি নিশ্চয়ই এসব কিছু জানেন না, তাই না? প্লিজ ওদের থামতে বলুন প্লিজ। হোয়াট রাবিশ, যাও এখান থেকে। কার কি হলো তাতে আমার কোনো যায় আসে না। জায়গাটার কোটি টাকার প্রজেক্ট আমার, আর তা তোমার এই সব ফুলিশি কথাবার্তা শুনে বন্ধ করে দিব? সো সিলি ইয়ার, গো টু হেল। আপনার কাছে মানবতার চেয়ে টাকার মূল্য বেশি? মানুষের জীবনের কোনো দাম নেই আপনার কাছে? না নেই, সব মানুষের জীবনের দাম নিয়ে ভাবতে নেই। সাগরের অনেক মাছ থাকে, বড় মাছরা যদি ছোট মাছদের জীবনের দাম নিয়ে বসে থাকে তাহলে না খেয়ে তাদের মরতে বসতে হবে। এই ছোট মাছগুলোর জন্মই হয় বড় মাছদের খাবার হওয়ার জন্য। সাগরের মতো এখানে এই গরিব মানুষগুলো হলো ছোট মাছ, এদের জন্মই হয় আমাদের হাতে মরার জন্য। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? ওরা এই দারিদ্র্যপূর্ণ জীবন নিয়ে বেঁচে থেকে কি করবে বলো? কোনো লাভ আছে? দেশের কোনো কাজে লাগছে না। তার থেকে ওদের মরে যাওয়া বেটার। কথাটা বলতেই সশব্দে একটা চর বসালো আরু। রাফির সহ সবাই অবাক। একটা সাধারণ মেয়ের এত বড় সাহস! আরু চোখ দিয়ে পানি পড়ছে, এক পা করে পেছাচ্ছে সে। I was a wrong, Mr. Rafin Chaudhuri. I was a wrong. You are not a villain. You are a monster. আমি বুঝতে পারিনি সিনেমা আর রিয়েলিটি এক হয় না। সিনেমার মতো জীবনগুলো এতটা সুন্দর হয় না। সব ভিলেনের পেছনে একজন হিরো থাকে না? From now, I just hate you, Mr. Rafin Chaudhuri. I just hate you. At the biggest mistake of my life. The biggest mistake. কথাটা বলেই দৌড়ে বেরিয়ে গেল আরু। সবাই বরফের মতো দাঁড়িয়ে আছে। আসিফ তো চরম অবাক। ও ভেবেছিল রাফিনার আরুর মাঝে ভালোবাসা টাইপ কিছু হচ্ছে, কিন্তু এখন তো সম্পূর্ণটাই উল্টে গেল। কি হবে এখন? রাফিনের চোখ দুটোরে যেন রক্ত জমে গেছে। ওর দিকে তাকাতেই শিউরে উঠছে সবাই। সবার মনে এখন একটাই চিন্তা, কি হবে এই মেয়ের শেষ পরিণতি? রাফিনকে ছেড়ে দেবে ওকে? এত সহজ ছেড়ে দেবে? রাফিন তো ছেড়ে দেওয়ার মানুষ নয়। ক্ষমা নামক শব্দটা যে তার ডিকশনারিতে একেবারেই নেই। ঘড়িতে 5টা বাজে। ক্ষতবিক্ষত বস্তির পাশে দাঁড়িয়ে আছে সোহেল। বস্তিবাসীর দুবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে মৃন্ময়। সবাইকে একটা করে পার্টিও দেওয়া হয়েছে। রাতে ঘুমানোর ছোট একটা ব্যবস্থা। 2জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত, ক্লান্ত আর পরাস্ত মানুষদের খাবার বিলিয়ে চলেছে সে। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। মানুষগুলোকে দেখে বুকটা ফেটে যাচ্ছে সোহেলের। তার সাথে জেগে উঠেছে মৃন্ময়ের প্রতি শ্রদ্ধাবোধ। সুদূর অট্টালিকায় থেকেও গরিব মানুষদের হাহাকার করা নেড়েছে তার বুকে। আর সোহেল, সে কিনা বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে। নিজের প্রতি এক গুচ্ছ ঘৃণা তৈরি হচ্ছে তার, অপরিসীম ঘৃণা। মৃন্ময়ের সাথে 4 বছর ধরে আছে সোহেল, তবুও মৃন্ময়কে পুরোপুরি চিনতে পারেনি সে।
মানুষকে টাকা দিতে হাত কাঁপে না তার, অথচ সবটা লুকিয়ে যায় সব সময়। এই তো আজও সোহেলকে ফোন করে চুপি চুপি কাজ সারতে বলেছি। পেপারে তার নাম কোনো মহান বিবৃতি পছন্দ নয় তার, একদমই নয়। সোহেল প্রতিবারই অবাক হয় আর ভাবে মানুষটা এমন কেন? যেখানে মানুষ নিজের ঢোল নিজে পেটাতে ব্যস্ত, সেখানে মৃন্ময় যে কি চায় আর কি চায় না এখন বুঝে উঠতে পারে না সোহেল। মৃন্ময়কে আস্ত এক ধাঁধার মতো লাগে তার, যে ধাঁধাটা কখনো কোনো সমাধান থাকে না। হয়তো থাকে, কিন্তু কেউ তা খুঁজেই পায় না। ছাদের দরজায় দাঁড়িয়ে আছে রোজা। প্রচণ্ড গরম পড়েছে আজ, একদম গা জ্বালানো গরম। রাত প্রায় 1টা। রোজা ছাদে এসেছিল শরীরটাকে একটু ঠান্ডা করবে বলে, কিন্তু দরজা পর্যন্ত এসে দাঁড়িয়েই পড়তে হয়েছে তাকে। ছাদের এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে চুপচাপ। এত রাতে ছাদে কে দাঁড়াতে পারে বুঝে উঠতে পারছে না রোজা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সামনের দিকে এগুলো সে। চাঁদের আবছা আলো পড়ছে ছাদে। দাঁড়িয়ে থাকা মানুষটির ঝাঁকড়া চুলে, কোকড়ানো মাথা ভরা চুলগুলো দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রোজার। চুপচাপ পাশে গিয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, কি রে মিস্টার আইনস্টাইনের আজ মুড অফ? কি মারাত্মক ব্যাপার। রোজার কথায় মুচকি হাসল হৃদ। রোজার সব কথা দিয়ে প্রচণ্ড হাসি পায় হৃদের। হৃদের ধারণা রোজার কাছে মন ভালো করার ম্যাজিক আছে। রোজা মুখ খুললে সেই ম্যাজিকটা চট করে কাজে লেগে যায়, আর সব মন খারাপ ভাবকে এক চুটকিতে উধাও করে দেয়। হৃদকে চুপ করে থাকতে দেখে ঘুরে দাঁড়ালো রোজা। লাফিয়ে রেলিংয়ের ওপরে পা ঝুলিয়ে বসে পড়ল। হৃদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল, কাহিনী কি রে? গার্লফ্রেন্ড ভেঙে গেছে নাকি? আরে গার্লফ্রেন্ড তো ভাগার জন্যই, তার জন্য মন খারাপ করতে হয় নাকি? বউ ভেঙে গেলে না হয় একটা কথা ছিল, বাট গার্লফ্রেন্ড। রোজার কথায় হেসে উঠল হৃদ। মাথার ঘন চাকরা চুলগুলো খানিকটা ঝাঁকিয়ে দিয়ে বলে উঠল, তোর আপু কি যে বলো না, মোটেও আমার গার্লফ্রেন্ড ভেঙে যায়নি। তাছাড়া আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। হৃদের কথায় কিছুটা অবাক হলো রোজা। বিস্ময় মাখা মুখ নিয়ে বলে উঠল, সত্যি নেই নাকি ঢপ মারছিস? সত্যি নেই আপু। আচ্ছা বেশ, বিশ্বাস করলাম। তাহলে বল মন খারাপ কেন? কই মন খারাপ ছিল না তো। মিথ্যু বল কি হয়েছে, নয়তো মাকে গিয়ে বলবো তোর গার্লফ্রেন্ড ভেঙে গেছে। বাবা ছবিগুলো ফেলে দিয়েছে আপু। রোজা ভুরু কুচকাল। কোন ছবি? ওই যে রাফিন চৌধুরীর মারামারির ছবিগুলো আমি বাবাকে দিলাম, আর বাবা উল্টো আমাকেই বকে দিল। একটা চড়ও মেরেছে জানিস। চড় মারলো কেন? ক্লাস পাম্প করে মার্কেটে গিয়েছিলাম বলে। হি ডাজেন্ট লাভ মি আপু। বাবা সব সময় রেগে রেগে কথা বলে, তোমার সাথে তো অমন করে না। রোজা হাসল। হৃদ হাতের ইশারায় কাছে ডেকে হৃদের হাতটা নিজের হাতে নিল। ডান হাতে ওর ঝাঁকড়া চুলগুলো নেড়ে দিয়ে বলে উঠল, তোর চুলগুলো বেশ আইনস্টাইনের মতো হয়েছে রে, তোকে স্যুট করে, কাটিস না। আচ্ছা হৃদ, তোকে কিছু কথা বলি, খুব মন দিয়ে শুনবি, ওকে? হৃদ মাথা নাড়ল। রোজা মনোযোগী হতে না বললেও সে মনোযোগ দিয়েই শুনত। রোজার সব কথাই ওর ভালো লাগে। রোজা যদি হৃদকে বকেও, তবু হৃদের মোটেও মন খারাপ লাগে না, বরং আপুকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে তার। হৃদ প্রতিবারই ভাবে এবার আপুকে জড়িয়ে ধরে বলবে, আপু তোমায় এতগুলো ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়ে ওঠে না। মূলত বলতেই পারে না, খুব লজ্জা লাগে ওর। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তোর ক্রিকেট খেলার ব্যাটটার দাম কত রে? রোজার প্রশ্নে অবাক হলো হৃদ। সে ভেবেছিল রোজা হয়তো ইম্পর্টেন্ট কিছু বলবে, কিন্তু ক্রিকেট ব্যাটের দাম? আশ্চর্য! আপু কি জার্নালিজম ছেড়ে মাঠে ক্রিকেট খেলার পরিকল্পনা করছে নাকি? কথাগুলো ভেবে একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে এক ঝাঁক কনফিউশন নিয়ে বলে উঠল, 7,000। বাবা তো 7
7:30 মাঝেই কিনে দিয়েছিল। কেন বলো তো, তুমি কিনবে নাকি? রোজা হাত ছাড়ল, একটা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, না, কিনবো না। আচ্ছা, তোর ওই ক্রিকেট ব্যাটটা সামনে ওই 5 তলা থেকে নিচে ফেললে কেমন হয়? একদম চলন্ত ট্রাকের নিচে ফেললে। রোজার কথায় আবারও অবাক হলো হৃদ, বিস্মিত কণ্ঠে বলল, ওখান থেকে ফেললে তো ব্যাটটা ভেঙে যাবে আপু। গেলে গেল, নতুন একটা কিনে নিবি। কি বলছো আপু? ওটা আমার প্রিয় ব্যাট। ওটা ছাড়া খেলা জমবে নাকি? দেখা যাবে। শেষ পর্যন্ত খেলাটাই বাদ দিতে হবে আমায়। ওই ব্যাট ছাড়া 6 আসেই না আমার। তাছাড়া আই লাভ দিস ব্যাট। ওটা এভাবে ভেঙে যেতে দিতে পারি না। আচ্ছা ভাই, তোর এই ব্যাটটা মাত্র 5 বছর ধরে ইউজ করছিস তুই, তবুও এত ভালোবাসা। সামান্য একটা কাঠের টুকরোই তো, তার জন্য এত ভালোবাসা কেন? আমরা মানুষেরা তুচ্ছ বিষয়গুলো নিয়ে এতটাই মাতামাতি করি যে বিশাল বিশাল ব্যাপারগুলো আমাদের চোখেই পড়ে না। এই দেখ না, তোকে শুধু ব্যাটটা ভেঙে ফেলতে বলেছি, তাই বুক কাঁপছে তোর। অথচ তুই হলি বাবার শরীরের একটা অংশ। তোর বয়স হলো 15, অর্থাৎ তুই তোর নিজেকে চিনতে শিখেছিস। নিজের প্রতি তোর ভালোবাসা জন্মেছে এই 15 বছর ধরে, অথচ বাবা মা এই 15 বছর আগে থেকেই তোকে ভালোবাসে। তোর অস্তিত্বের কথা জানার পর থেকেই তারা তোকে ভালোবাসে, অর্থাৎ তোর থেকে তারা তোকে বেশি দিন থেকে ভালোবাসে। তাহলে তোকে হারানোর ভয় তাদের কতটা মারাত্মক ভাবতে পারছিস? তুই যেমন শিওর 5 তলা থেকে পড়লে ব্যাটটা ভেঙে যাবে, ঠিক তেমনি বাবাও শিওর এই বয়সে এসবে জড়ালে বাবার ভালোবাসার টুকরোটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তুই একটা সামান্য ব্যাট নষ্ট করতে পারছিস না, তাহলে বাবা তার ছেলেকে কিভাবে শেষ হতে দিবে বল? প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান এক একটা এঞ্জেল, মুখে হাসি ফোটানোর এঞ্জেল। তুই যেমন তোর স্পেশাল ব্যাট ছাড়া 6 মারতে পারিস না, ঠিক তেমনি বাবা মা তার ছেলে মেয়েকে ছাড়া হাসি মুখে বাঁচতেই জানে না। দে জাস্ট ওয়ান্ট টু সেভ আস, বাট আমরা তাদের মনোভাবটা কখনো বুঝতেই চেষ্টা করি না। রোজার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল হৃদ। সত্যিই তো, বাবা ওয়ান্টস টু সেভ হিম। কিন্তু হৃদ কতটা বাজে ভাবলো বাবাকে, কথাটা ভেবেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল হৃদ। ফট করে বলে উঠল, তাহলে তোমাকে বকে না কেন? তুমি তো আরও কত কিছু করো, সেগুলো সবই তো জানে বাবা, তবুও। রোজা এবার রেলিং থেকে নেমে দাঁড়ালো, রেলিংয়ে ঠেস দিয়ে একবার আকাশের দিকে তাকালো। অসম্ভব সুন্দর চাঁদ উঠেছে আজ, চারিদিকে কি ঝকঝকে জ্যোৎস্না। ছাদের পাশে জামরুল গাছটি সাদার মাঝে লাল পাহাড়ি জামরুলে ছেয়ে আছে। চাঁদের আলোয় জামরুল, বাহ কি চমৎকার দৃশ্য। আচ্ছা, এই ফলের নাম জামরুলি কেন হলো? এটা কি জামের মতো দেখতে? মোটেও না। এমন অগোছালো কিছু চিন্তা নিয়ে হৃদের দিকে ফিরে তাকালো রোজা। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলে উঠল, তোর হাতের ফোনের দাম কত? 50,000। কেন? এই ফোনটা পানিতে ফেলে দিলে কি হবে? কি বলছো আপু? ফোনটা ড্যামেজ হয়ে যাবে? তাই নাকি? তাহলে পানির আশেপাশে গেলে তো ভয় ভয় থাকতে হয়, এক্সট্রা সতর্কতাও অবলম্বন করতে হয়, তাই না? হৃদ মাথা নাড়ল, যার অর্থ সতর্কতা অবলম্বন করতে হয়। হৃদ মাথা নাড়তেই আবারও প্রশ্ন করল রোজা, কেন করিস? মানে সতর্কতা অবলম্বন কেন করিস? ফোনটা যেন সেফ থাকে তাই। এই ফোনটার জায়গায় যদি তোকে একটা ওয়াটারপ্রুফ ফোন দেওয়া হয়, তাহলে কি তুই আগের মতোই সতর্ক থাকবি, নাকি সতর্কতার মাত্রা একটু কমে যাবে? একটু কমবে, অবভিয়াসলি। গুড। আমার আর তোর ব্যাপারটা অনেকটাই সেম। তুই এখন যে বয়সটাতে আছিস, এই বয়সটাতে বাচ্চারা নেগেটিভ জিনিসে আকৃষ্ট হয় বেশি। আমি যদি বলি ছাদ থেকে নিচের দিকে তাকাস না, সাথে সাথেই তোর মাঝে নিচের দিকে তাকানোর একটা চরম ইচ্ছে জেগে উঠবে। সেই ইচ্ছেটা একজন পূর্ণবয়স্ক ছেলে থেকে কয়েক গুণ বেশি থাকে তোর মতো বাচ্চাদের। কেন বলতো? বয়সের জন্য। এই বয়সে ছেলেমেয়েরা ক্যারিয়ারের দিকে যেমন গ্রোথ করে, ঠিক তেমনি নেগেটিভ জিনিসের দিকেও এগিয়ে যায়।
দ্যাটস ওয়াই এই সময়টা অন্যান্য বয়সের ছেলে মেয়েদের তুলনায় এই বয়সের ছেলে মেয়েদের প্রপার কেয়ার রাখতে হয়, নয়তো তারা এই ঝড়ঝঞ্ঝায় একদম হাওয়া হয়ে যেতে পারে। তোর এই স্টেজটা একসময় আমিও পার করেছি, অ্যান্ড আই অলরেডি পাস্ট দিস স্টেজ। এখন আমি অনেকটাই ওয়াটারপ্রুফ ফোনের মতো, যার জন্য টেনশন আছে প্রচুর, সেই সাথে ভরসাও আছে যে বিপদে পড়লে সামনে উঠতে পারবো। যেমনটা ওয়াটারপ্রুফ ফোন পানিতে পড়লেও মানুষের মাঝে তেমন অস্থিরতা জাগে না, কারণ তারা জানে ফোনটা ঠিক আছে। কিন্তু তোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তুই কিন্তু ব্যাপারটাকে সহজে সলভ করতে পারবি না। ইভেন এমনও হতে পারে কোনটা তোর বিপজ্জনক তাই বুঝতে পারবি না। তাই বাবা তোকে সবসময় এক্সট্রা কেয়ারে রাখে, কারণ বাবা জানে ভবিষ্যতে এই দেশের একটা অনন্য সম্পদে পরিণত হতে চলেছিস তুই। আন্ডারস্ট্যান্ড? রোজার কথায় মুচকি হেসে মাথা নাড়ল হৃদ। হাসি মুখে বলে উঠল, আপু, তুমি অনেক সুন্দর করে উপদেশ দাও। উপদেশ নামক শব্দটা আস্ত চুলকানি হলেও তোমারটা শুনতে একদম মিষ্টির মতো লাগে। মনে হয় লাইফ ইজ সো কুল। রোজা হাসলো। ভাই, সবসময় একটা কথা মনে রাখবি, লাইফটা কঠিন কিছু নয়, আবার খুব সহজও নয়। লাইফটা তেমন যেমন তুই তাকে বানিয়ে নিবি, অর্থাৎ তোর লাইফটা ইজি হবে নাকি টাফ হবে এটা নির্ভর করছে তোর উপর এবং তোর মেন্টালিটির উপর। তুই যেমন 4-5টা ভাববি, তোর 4-5টা তোর কাছে তেমনই লাগবে। যেমন সাইকেল রেসিং জনি সেদিন তোর টায়ার পাঞ্চার করে দিয়েছিল, প্রতিশোধ হিসেবে তার ঠিক পরের দিন তুইও টায়ার পাঞ্চার করে দিয়েছিস। এর ফলাফল হিসেবে পরের দিন তোদের মাঝে মারামারি হয়েছে, তার ফলে তোর মন খুব খারাপ হয়েছে। জনির বাবা মার কাছে তুই বাজে ছেলেও হয়েছিস, তাতে কী লাভ হলো? ওভারঅল 0। তার থেকে তুই অন্য একটা ট্রিক ইউজ করতে পারতি। রোজার কথায় চোখ চিকচিক করে উঠল হৃদের। কৌতূহলী হয়ে বলে উঠল, কি ট্রিক আপু? তুই সাইকেলে ওঠার আগেই চাকাটা চেক করে নিতে পারতি, তাহলে কিন্তু এমনটা হতো না। রেসটাও তুই জিতে যেতিস, আর মারামারি লেগে কারো কাছে ব্যাড বয় হতে হতো না। জনির এমন বাজে কাজের পরও তোর এই জিতে যাওয়া ও সহ্য হতো না, বাড়তো মানসিক যন্ত্রণা, আর এই মানসিক যন্ত্রণাই হতো ওর চরম শাস্তি। এই জলাপোড়া থেকে সে কোনো না কোনো ভুল করত এবং সবার সামনে সহজেই প্রুভ হয়ে যেত হি ইজ দ্য কালপ্রিট, নট ইউ, রাইট? আমি তো এভাবে ভাবিনি আপু। সেদিন ভাবিসনি, এখন ভাববি। সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার, তার থেকেও বড় হাতিয়ার হলো চুপ থাকা। চুপ করে থেকে এমন অনেক কিছু করা যেতে পারে যা চিল্লাচিল্লি করে হয় না। বুঝেছেন মিস্টার আইনস্টাইন? গুড। এবার চল, ঘুমোবি না? 2টো তো প্রায় বাজতে চলল, চল চল। কথাটা বলে দরজার দিকে এগিয়ে যেতেই পিছন থেকে ডেকে উঠল হৃদ। আপু, আমাকে কখনো একা ফেলে যাবে না তো? হৃদের কথায় ভ্রু কুচকাল রোজা। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, কোথায় যাব? রোজা তাকাতেই মাথা নিচু করে নিল হৃদ। ধীর কণ্ঠে বলল, জানি না, তবে কোথাও যাবে না তুমি। তোমার বরের সাথেও যাবে না, নয়তো তোমার বরকে ধরে মারবো। হৃদের কথায় হেসে উঠল রোজা। হাসতে হাসতেই নিচের দিকে হাঁটা দিল সে। যাওয়ার সময় বলল, বেশ তো, আমিও তোর সাথে যোগ হব, দুজন মিলে মারবো, ওকে? রেডি থাকিস। রোজা চলে যেতেই ঘুরে দাঁড়ালো হৃদ। সত্যি রোজার বরকে মারবে সে। ওর বোনকে নিয়ে চলে গেলে সে একা কী করে থাকবে? সব বিষয়গুলো এত ইজিলি বুঝিয়ে দেবে কে? রোজাকে তো কিছুতেই যেতে দেবে না হৃদ, কিছুতেই না।